পিপলস উইলের জায়গাটাকে কতটুকু আমি টেনে নিতে পারবো, এবং যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তর্কটা আসবে সেখানে মূল তর্কটা আসবে পিপলস উইলের জায়গা থেকে ইডিওলজিক্যাল ফর্মুলেশনটা কি হবে এই রাষ্ট্রের। আপনি যখন 1972 সালে যেই সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে মূলত ইডিওলজিক্যাল যেই বায়াস ছিল, সে বায়াসটা ছিল মূলত, যদি আমরা বলতে পারি যে একটা দলের যে মূলনীতি এবং সংবিধানের মূলনীতি সেম, এবং ওই দলের প্রধানের নামে এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল মুজিবিজম আর মুজিববাদ আকারে। তাহলে ওখানে যদি ধরি ওইটা কিন্তু শ্যাটার্ড হয়ে গেছে, এবং ওই আইডিওলজিক্যাল ফর্মুলেশনসগুলোকে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জনগণ একাট্টা হয়ে এটাকে টপল ডাউন করছে। ফলত এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আগামীর যে রাষ্ট্র হবে, যেমন আরেকটা কথা বলি যে এখানে অনেকেই বলতেছেন যে পলিটিক্যাল পার্টিসগুলোকে এনগেজ করতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টিস নাম না বলি তাদের যেই আদর্শিক পরিগঠন আছে সেটাও কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে, উইলের ক্ষেত্রে কোনোভাবেই প্রতিফলিত হয়নি। ফলত ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে, যে জনগণ কোন কোন অ্যাম্বিশন এবং অ্যাসপিরেশনকে সামনে রেখে নেমে এসেছে সেটাকে একীভূত করা, সেটাকে নিয়ে গঠনের মানে যেই প্রশ্নটা, সেটা আমি মনে করি যে একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আমরা আছি, এবং এই নতুন বাংলাদেশে মূলত ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে আমরা আগেকার যেই রাজনৈতিক দর্শনগুলোকে আছে ওগুলোকে কিভাবে আমরা পুনর্গঠন করব। এই পুনর্গঠনের ভিত্তির উপরেই নির্ধারণ হবে মূলত আমাদের স্টেটকে আমরা কিভাবে নতুন নতুন নীতি বা নতুন নতুন বক্তব্যের জায়গা থেকে পুনর্নির্মাণ করব। ফলত আমি মনে করি যে এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জন্যই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের যে বৃহত্তর অংশ আছে, বৃহত্তর অংশ আসলে কি চাচ্ছে, এবং তাদের মূলত এই সংবিধানের যেই মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে বা আরো অনেকগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এই নতুন সংবিধান লিখলে যে খুব বেশি ডিফারেন্সেস হবে এরকম না, কিন্তু ডিফারেন্সেসটা হবে কোথায়? আপনারা অনেকেই বলতেছেন পুনর্লিখন করতে হবে, পুনর্লিখনটা হবে কোথায়? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আছে এখানে অনেকগুলো কনভেনশন আছে, অনেকগুলো ট্রিটিজ আছে, সেগুলোকে ধরে কিন্তু আমরা যে একটা প্রত্যেকটা রাষ্ট্রে ওইটাকে ধরে আলোচনা করে বা কিছু স্পেসিফিক টার্মিনোলজি আছে, কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে 1972 সালের পিপল আর এখনকার পিপলের উইলের যে ডিফারেন্সেস। অ্যাট দ্য সেম টাইম খুব সতর্কভাবে ওই উইলের কন্টিনিউশনও বটে। 1971-এর যে পিপল ওনাদের উইলের সাথে তো আমাদের উইলের খুব বেশি ডিফারেন্স নাই, ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে বের করে 1971-এর পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে, এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। ফলত আমি মনে করি এটা একটা প্রক্রিয়ার বিষয়, এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না, বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে, এবং এই যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসটাকে আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যেই গল্পগুলো, এই গল্পগুলোকে কেন্দ্র করেই আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে। তো আমি মনে করি যে এইটা মোটা দাগে কনস্টিটিউশন যে আলাদা হলো এবং আমাদের যে নতুন যে জনগণ এটা যে আলাদাভাবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আসলো, সেটার প্রতিফলন যদি সংবিধানে না থাকে তাহলে সংবিধান জাস্ট এই কয়েকটা অনুচ্ছেদ বদলে এটাকে লেখার আর দরকার নেই। বরং সংবিধান যদি লিখতে হয়, পুনর্লিখন করতে হয়, তাহলে এখনকার পিপলস উইলকে 1971-এর যে পিপলস উইল আছে, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, সেটার ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যেই বাস্তবতা আছে সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে।